একটু একা হয়ে বসুন। আজ আমি এমন একটা গল্প বলবো যা হয়তো আপনারও খুব চেনা। এমন একটা কথা যা সমাজের চোখে বড় অপরাধ, লোকলজ্জার ভয়ে লুকিয়ে থাকে দিনের পর দিন। বুকের ভেতর ঝড় ওঠে, অথচ বাইরে তার এক ফোঁটাও প্রকাশ করা যায় না। এই কথাগুলো যখন আপনাদের বলছি, আমার বুকটা এখনও ধুকপুক করছে। চোখ নামিয়ে রাখলেও মনের আয়নায় সেই পুরনো দৃশ্যগুলো ভেসে উঠছে। আমি রিমা, আমার বাড়ি নদিয়ার এক ছোট্ট গ্রামে। আমার স্বামী সরকারি চাকরি করেন, তাই বেশিরভাগ সময় শহরের বাইরেই থাকেন। বিয়ের পর প্রথম কটা বছর বেশ ভালোই কেটেছিল, কিন্তু ধীরে ধীরে একাকিত্ব আমাকে গ্রাস করতে শুরু করল। আপনারা যারা বিবাহিত, আপনারা নিশ্চয়ই জানেন একটা সম্পর্কে শুধু ভালোবাসা নয়, সঙ্গ কতটা জরুরি। আমার স্বামী খুব ভালো মানুষ, কিন্তু তার কাছে অফিসের কাজই ছিল সবকিছু। আমি বাড়িতে একা, একটা বড় বাড়ির চার দেয়ালের মধ্যে আমার জগৎটা ছোট হতে হতে প্রায় শূন্য হয়ে যাচ্ছিল। আয়নার সামনে দাঁড়ালে নিজের প্রতিচ্ছবি দেখে অবাক হতাম। এই যে আমি, ৩৬ বছর বয়স হলেও এখনও অনেকে আমাকে দেখে ২৫-এর বেশি ভাবে না। আমার লম্বা কালো চুল যা কোমর পর্যন্ত নামে, আর একটু ভারী শরীর, বিশেষ করে আমার কোমর আর বুকের গঠনটা নিয়ে অনেকেই প্রশংসা করত। আজও আমি একটা হালকা সবুজ রঙের ঢাকাই শাড়ি পরেছি, তার সাথে ম্যাচিং ব্লাউজ। শাড়ির আঁচলটা একটু আলগা করে কাঁধের ওপর দিয়ে ফেলা, যাতে এই গরমে একটু স্বস্তি পাওয়া যায়। এই পোশাকে যখন আমি নিজের ঘরের বারান্দায় গিয়ে দাঁড়াই, তখন বাতাস আমার আঁচল উড়িয়ে নিয়ে যায়, আর বুকের কাছে শাড়ির ভাঁজগুলো আরও স্পষ্ট হয়ে ওঠে। আমার মনে হয় এই রূপটা যেন শুধু সময়ের সাথে সাথে আরও আবেদনময়ী হয়ে উঠছে। অথচ এই রূপের আবেদন আমার স্বামীর চোখে পড়ত না বললেই চলে। আপনারা অনেকেই হয়তো ভাবছেন, কি এমন হলো যে আমাকে এভাবে বলতে হচ্ছে। আসলে মানুষ যখন একা থাকে তখন তার মন বড় দুর্বল হয়ে যায়। একাকিত্বের ফাঁকা জায়গাটা পূরণ করার জন্য মন খুঁজে বেড়ায় এক টুকরো ভরসা, এক চিমটি সঙ্গ। আর ঠিক তখনই এমন কিছু ঘটে যায় যা আমরা কেউ আশা করিনি। আপনারা যদি আমার এই গল্পটা পুরোটা শুনতে চান, তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন। এরপর আরও অনেক কথা বলবো, যা হয়তো আপনাদের মন ছুঁয়ে যাবে। আমার স্বামী অফিসে থাকলে বাড়িতে শুধু আমি আর আমার শ্বশুর শাশুড়ি থাকতাম। তারা দুজনেই বয়স্ক মানুষ, নিজেদের মতো করে সময় কাটাতেন। আমার দেবর, মানে আমার স্বামীর ছোট ভাই সায়ন, তখনও অবিবাহিত। সায়ন পড়াশোনায় খুব ভালো ছিল আর সব সময় হাসি খুশি থাকত। আমার বিয়ের সময় সে কলেজের ফার্স্ট ইয়ারে পড়ত। প্রথম দিকে সায়নকে আমি আমার ছোট ভাইয়ের মতো দেখতাম। সে আমাকে ভাবি বলে ডাকত, আর আমি তাকে ভাইয়ের মতোই ভালোবাসতাম। সায়ন তার পড়াশোনার ব্যাপারে যে কোনো সমস্যা হলে আমার কাছে আসত। আমি সাধ্যমতো ওকে সাহায্য করতাম। ধীরে ধীরে আমি বুঝতে পারছিলাম সায়ন আমার প্রতি বেশ দুর্বল। তার চোখের চাহনিতে একটা গভীরতা ছিল, যেটা আমি এড়িয়ে যেতে পারতাম না। সে যখন আমার দিকে তাকাত, আমার বুকটা কেমন যেন ছ্যাদ করে উঠত। তার ওই চাহনিটা আমার মনে একটা অস্থিরতা তৈরি করত, এক ধরনের নিষিদ্ধ আকর্ষণ, যা আমি অনুভব করতে পারতাম। একদিন বিকেলবেলা প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। আমার শ্বশুর শাশুড়ি ঘুমিয়েছিলেন, সায়ন তার ঘরে বসে পড়ছিল। আমি জানালার পাশে দাঁড়িয়ে বৃষ্টি দেখছিলাম। হঠাৎ আমার স্বামী ফোন করে জানালেন তার আসতে দেরি হবে। খবরটা শুনে মনটা আরও খারাপ হয়ে গেল। আমি রান্নাঘরে চা বানাতে গেলাম। সায়ন তার ঘর থেকে বেরিয়ে এসে বলল, ভাবি, এত মন খারাপ কেন? আমি হাসার চেষ্টা করে বললাম, কিছু না। সে এসে আমার পাশে দাঁড়াল, খুব কাছে। তার গায়ের গন্ধটা আমার নাকে এলো, একটা পুরুষালী গন্ধ, যা আমার মনকে কেমন যেন চঞ্চল করে তুলল। সায়ন আমার দিকে ঝুঁকে এসে বলল, ভাবি, তোমার মন খারাপ থাকলে আমারও ভালো লাগে না। তার গলার স্বরটা খুব নরম ছিল। আমি তার চোখে তাকিয়ে দেখলাম, তার চোখগুলোতে একটা অদ্ভুত আলো জ্বলছিল। আমি মাথা নিচু করে নিলাম। সে আমার হাত ধরে বলল, আমার উপর ভরসা করতে পারো ভাবি, তোমার সব দুঃখ আমি দূর করে দেব। তার স্পর্শে আমার শরীর যেন বিদ্যুৎ পৃষ্ঠ হল। আমি হাতটা সরিয়ে নিতে চাইলাম, কিন্তু তার হাতের বাঁধন এমন ছিল যে আমি সরতেও পারছিলাম না। সে আমার দিকে আরও ঝুঁকে এসে আমার কানের কাছে ফিস ফিস করে বলল, তুমি খুব সুন্দরী ভাবি, এত একা থেকো না। সেই মুহূর্তে আমার শরীরের ভেতরে যেন এক অন্যরকম অনুভূতি হতে শুরু করল। আমার স্বামীর কাছ থেকে যে মনোযোগ আমি পেতাম না, সায়নের সেই চাহনি আর স্পর্শে
আমি যেন তা ফিরে পাচ্ছিলাম। সেই দিনের পর থেকে সায়ন আর আমি আরও বেশি কাছাকাছি আসতে শুরু করলাম। আমাদের সম্পর্কটা একটা অন্য মাত্রা পেল। সে যখন কোনো ছুতোয় আমার কাছে আসত, আমার বুকটা দুরু দুরু করে উঠত। কখনো কখনো সে আমার হাত ধরত, কখনো কখনো আমার চুলের উপর হাত বুলিয়ে দিত। তার স্পর্শে আমার শরীর আর মন দুটোই কেমন যেন অস্থির হয়ে উঠত। আমি জানতাম এটা ঠিক নয়, সমাজের চোখে এটা মহাপাপ, কিন্তু আমার মনটা ছিল বড় দুর্বল। একাকিত্বের যন্ত্রণায় আমি তখন দিশেহারা। সায়নের এই আকর্ষণ, এই মনোযোগ আমার ভেতরে এক নতুন অনুভূতির জন্ম দিচ্ছিল। এক নিষিদ্ধ সুরঙ্গের দিকে আমি যেন পা বাড়াচ্ছিলাম। সে আমাকে দেখতে পেলে চোখ টিপে একটা দুষ্টু হাসি দিত। আমি মাথা নিচু করতাম, কিন্তু ভেতরে ভেতরে একটা অদ্ভুত ভালো লাগা কাজ করত। রাতের বেলা স্বামী যখন ফোনে কথা বলতেন, আমি প্রায়ই দেখতাম সায়ন আমার জানালার পাশে এসে দাঁড়াত। সে কোনো কথা বলতো না, শুধু আমার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকত। তার এই চাহনিটা আমার ঘুম কেড়ে নিত। একবার সায়ন তার পরীক্ষার জন্য রাত জেগে পড়ছিল। আমিও রাতে একা জেগে থাকতাম। ঘুম আসত না। মধ্যরাতে সে আমার দরজায় টোকা দিল। আমি অবাক হয়ে দরজা খুলতেই সে ভেতরে এলো। তার হাতে এক কাপ চা ছিল। সে বলল, ভাবি, একা একা কি করছ? আমিও তো জেগে আছি। ভাবলাম তোমারও ঘুম আসছে না। আমি একটু অস্বস্তি বোধ করলাম। সে আমার ঘরে বসে পড়ল। তারপর আমরা দুজন অনেকক্ষণ গল্প করলাম। সেদিন সে আমার খুব কাছাকাছি বসেছিল। আমাদের কথাবার্তা এমন একটা জায়গায় চলে গেল যেখানে সম্পর্কের সব বাঁধন যেন আলগা হয়ে যাচ্ছিল। সে আমার দিকে তাকিয়ে গভীর শ্বাস নিয়ে বলল, ভাবি, তোমাকে আমার খুব ভালো লাগে। তোমার মতো কাউকে আমি আগে দেখিনি। তার এই কথাগুলো আমার মনের ভেতরে খুব নাড়া দিচ্ছিল। আমার স্বামীর কাছ থেকে এমন কথা আমি বহু বছর শুনিনি। সে যখন আমার দিকে ঝুঁকে এলো, আমি তাকে আটকাতে পারলাম না। আমার ভেতরে এক অদ্ভুত দুর্বলতা কাজ করছিল। তার চোখের দিকে তাকিয়ে আমি যেন আমার সব ইচ্ছে হারিয়ে ফেলছিলাম। সায়নের চোখের ভেতরে এক ধরনের জেদ ছিল, এক ধরনের অপ্রতিরোধ্য আকর্ষণ। সে আমার হাত ধরে আমার কানের কাছে ফিস ফিস করে বলল, আমি জানি এটা ভুল, কিন্তু আমি নিজেকে সামলাতে পারছি না। তার এই কথাগুলো আমার মনকে আরও দুর্বল করে দিল। সে যখন আরও কাছে এলো, আমি চোখ বন্ধ করে ফেললাম। আমার ভেতরে তখন এক তীব্র উত্তেজনা কাজ করছিল, এক ধরনের ভয়ের সাথে মিশে যাওয়া ভালো লাগা। সে আমার কপালে একটা আলতো চুমু খেল, তারপর গালে, তারপর আরও নিচে। আমার শরীর যেন কাঁপছিল। সেই রাতে আমরা আরও অনেক গভীর কিছু না করলেও তার স্পর্শ, তার উপস্থিতি আমার মনে এমন এক দাগ কেটে গেল যা আমি কখনো ভুলতে পারিনি। সায়নের এই দিকটা, তার এই জেদ আমাকে ধীরে ধীরে এমন একটা পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছিল যেখানে আমি নিজেই নিজের উপর নিয়ন্ত্রণ হারাচ্ছিলাম। এরপর আমাদের দেখা করার প্রবণতা আরও বেড়ে গেল। বাড়ির সবাই যখন ঘুমিয়ে পড়ত, সায়ন তখন কোনো না কোনো ছুতোয় আমার ঘরে আসত। আমরা ফিস ফিস করে কথা বলতাম। আমাদের গোপন ভালোবাসার মুহূর্তগুলো আরও তীব্র হয়ে উঠছিল। সায়নের সেই মিষ্টি হাসি আর তার চোখের গভীরতা আমাকে বারবার তার দিকে টেনে নিয়ে যেত। সে আমার দুর্বলতার সুযোগ নিচ্ছিল, নাকি আমিও তার প্রতি দুর্বল হয়ে পড়ছিলাম, তা আমি নিজেও বুঝে উঠতে পারছিলাম না। এই সম্পর্কটা আমাকে একদিকে যেমন একাকিত্ব থেকে মুক্তি দিচ্ছিল, অন্যদিকে তেমনই অপরাধবোধে ডুবিয়ে দিচ্ছিল। আমার মনে হতো আমি যেন একটা চোরাবালিতে আটকে গেছি। এই সম্পর্কের কথা যদি কেউ জানতে পারত, তাহলে সমাজে আমার কোনো স্থান থাকত না। কিন্তু সায়ন এসবের পরোয়া করত না। সে বলতো, জীবনটা একবারই পাওয়া যায় ভাবি, যা মন চায় তাই করো। একদিন দুপুরে আমার স্বামী হঠাৎ করে বাড়িতে ফিরে এলেন। তার আসার কথা ছিল না। আমি তখন সায়নের ঘরে বসে তার সাথে গল্প করছিলাম। সে আমার হাত ধরে আমার চুল নিয়ে খেলা করছিল। হঠাৎ দরজায় শব্দ হতেই আমরা চমকে উঠলাম। আমার স্বামীর গলা শুনতে পেলাম, রিমা, ভেতরে কে আছে? আমরা দুজনেই হতবম্ব হয়ে গেলাম। সায়নের মুখটা ফ্যাকাশে হয়ে গেল।
আমি কোনো মতে উঠে দাঁড়ালাম। সায়ন তাড়াতাড়ি আমার হাত ছেড়ে দিল। আমার স্বামী ঘরে ঢুকেই আমাদের দুজনকে দেখে তার চোখ কপালে উঠল। সে বলল, তোমরা দুজন এখানে কি করছো? সায়ন দ্রুত সামলে নিয়ে বলল, দাদা, আমি ভাবির কাছ থেকে আমার পরীক্ষার একটা নোটস নিচ্ছিলাম। আমি মাথা নিচু করে দাঁড়িয়েছিলাম। আমার স্বামী আমাদের দুজনের মুখের দিকে কিছুক্ষণ তাকিয়ে রইলেন। তারপর একটা দীর্ঘশ্বাস ফেলে বললেন, ঠিক আছে সায়ন, তুমি তোমার ঘরে যাও। সায়ন দ্রুত ঘর থেকে বেরিয়ে গেল। আমার স্বামী আমার দিকে ঘুরে তাকিয়ে বললেন, রিমা, তুমি কি জানো এটা কতটা ভুল? আমি কাঁদতে শুরু করলাম। সে আমাকে আর কিছু না বলে নিজের ঘরে চলে গেলেন। সেই দিনের পর থেকে আমাদের সম্পর্কটা বদলে গেল। আমার স্বামী আমাকে আর বিশ্বাস করতে পারতেন না। সায়নের সাথে আমার সেই লুকোচুরি খেলা শেষ হয়ে গেল। সেও আমাকে এড়িয়ে চলতে শুরু করল। হয়তো সেও বুঝতে পারছিল এটা ঠিক হচ্ছে না। সেই দিনটা আমার জীবনের এক মোড় ঘুরিয়ে দিল। আমি বুঝতে পারলাম, কিছু কিছু আবেগ এমন হয় যা সমাজের সীমানা পেরিয়ে গেলে শুধু ধ্বংস ডেকে আনে। একাকিত্বের ফাঁকা জায়গা পূরণ করতে গিয়ে আমি এমন এক ভুল করে ফেলেছিলাম যা আমার সারা জীবনের জন্য অনুশোচনার কারণ হয়ে থাকবে। আমি যখন আয়নার সামনে দাঁড়াই তখন নিজেকে প্রশ্ন করি, আমি কি চেয়েছিলাম, আমি কি পেয়েছি? এর উত্তর আমার কাছে নেই। আমি শুধু এটুকুই বলতে পারি, মানুষ যখন দুর্বল থাকে তখন তার বিচার বুদ্ধি কাজ করে না। সায়নের সাথে আমার সেই গোপন আকর্ষণ, যা আমাকে একসময় তীব্র ভালো লাগা দিয়েছিল, তা শেষ পর্যন্ত আমাকে এক গভীর শূন্যতার মধ্যে ফেলে দিল। এখন আমার স্বামী আর আমার মধ্যে একটা অদৃশ্য দেয়াল তৈরি হয়ে গেছে। সায়নের সাথেও আমার আগের সম্পর্কটা নেই। আমি এখন আরও বেশি একা, আরও বেশি বিচ্ছিন্ন। এই গল্পটা আপনাদেরকে বলার একটাই উদ্দেশ্য, আমরা যেন সবাই নিজেদের আবেগ আর সম্পর্কের সীমারেখা সম্পর্কে সতর্ক থাকি। ক্ষণিকের ভালো লাগা বা আকর্ষণের জন্য যেন আমরা নিজেদের জীবন আর সম্পর্কগুলোকে ঝুঁকির মুখে না ফেলি। কারণ সমাজের কিছু অলিখিত নিয়ম থাকে, যা ভাঙলে তার ফল ভোগ করতে হয় একাকী। আর সেই একাকিত্ব অতীতের সুখের স্মৃতিকে এক লহমায় কেড়ে নেয়। সব সম্পর্ককে তার নিজস্ব জায়গায় সম্মান দেওয়া খুব জরুরি, না হলে সেই সম্পর্কই একসময় বিষাক্ত হয়ে ওঠে। আমার গল্পটা আপনাদের কাছে একটা সতর্কবার্তা হিসেবে থেকে যাক।